এই নাও বাবা, তোমাদের চা। ধন্যবাদ কাকা। আপনার হাতের চাতে জাদু আছে বলতে হয়। এতদিন আপনার হাতের চাটা খুব মিস করেছি। যা বলেছিস, তোমার বানানো চা না খেলে তো দিনই কাটে না। তাই দেখো, এই ঝড় বৃষ্টির মাঝে তোমার দোকানে চা খেতে চলে এলাম। ধন্যবাদ দিয়ে আমায় লজ্জা দিও না বাবা। তুমি হইলা গিয়ে আমাদের এই গ্রামের গর্ব। 10 গ্রামে তোমার মতো ভালো ডাক্তার আর নেই। আচ্ছা কাকা, আপনি একটু বাড়িয়েই বলছেন। আচ্ছা, গতকাল যে আপনার ছোট মেয়েটাকে দেখে আসলাম, এখন কি অবস্থা? কাউকে তো বিছানা থেকে উঠতে পারছিল না, এখন দিব্যি খেলছে। যাক, শুনে ভালো লাগলো। আমি অনেক গৌরীপুর থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে দেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। এমডি করার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিলাম। বছর দুয়েক আগে গ্রামে ফিরে ছোটখাটো একটা চেম্বার খুলেছি। গ্রামের এই অসহায় মানুষদের সেবা করার জন্য নির্ভরযোগ্য তেমন কোনো হসপিটাল কিংবা ডাক্তার নেই আশেপাশে। তাই ভাবলাম, ডাক্তারি পাশ করে গ্রামের মানুষদের সেবা করার সুযোগ পেলে মন্দ হয় না। ব্যাস, তখন থেকেই শুরু। সময় পেরিয়ে এখন 10 গ্রামে আমি ডাক্তারের খ্যাতি পেয়েছি। যা বৃষ্টি শুরু হয়েছে, তাতে তো আজ বাড়ি ফিরতে পারবে বলে মনে হচ্ছে না। আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম, তাই ছাতা নিয়ে এসেছি। তুই তো চলে যেতে পারবি, এখন আমার কি হবে? তুই প্রদীপ কাকুর সাথে আজ দোকানে থেকে যা। তা আবার হয় নাকি? আচ্ছা, আমি এখন উঠি। আসার সময় সমর দাদার সাথে কথা হয়েছিল। তার ছেলেটার নাকি শরীর খারাপ, যাওয়ার সময় একটু দেখে যেতে বলেছে। আচ্ছা, যা। কাকা, আসি তবে। আচ্ছা বাবা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে চললাম বাড়ির দিকে। সন্ধ্যে থেকেই বৃষ্টি পড়ে চলেছে। আকাশটা বড়ই খারাপ। খানিক পরপর বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। সকালের আগে বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। প্রকৃতির এমন ভয়াবহ রূপ দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। টেবিলের সামনে এসে চেয়ারে বসলাম। টেবিলে রাখা কুপি বাতির একখণ্ড ছোট্ট আলোয় বইয়ের পাতা বাদে বাকি সব অন্ধকারে অস্পষ্ট। বাইরে অনেক জোরে বাতাস বইছে, সাথে অঝোর ধারায় বৃষ্টি। মেঘমেদুর পরিবেশ এক বিচিত্র অনুভূতির সৃষ্টি করেছে আমার মনে। আহা, কি রোমাঞ্চকর সে পরিবেশ! এই পরিবেশে ঘুমানো আমার জন্য অসম্ভব। টেবিলে বসে আছি ঠিকই, বইয়ের চেয়ে বাইরের প্রকৃতি আমায় আকৃষ্ট করছে বেশি। এই সময়টা ছোটবেলায় হলে এতক্ষণে মায়ের হাতের ধুলাইটা মিস যেত না। রাত বাজে 10টা, এমন সময় বাইরে কারো ডাক শুনতে পেলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কে? আমার কথার জবাবে বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসলো। ডাক্তারবাবু, আমি, দরজাটা খুলুন। কথাটা শুনে আমি দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখলাম সামনে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখটা ঠিক দেখা যাচ্ছে না। কে আপনি? আমার কথা শুনে উনি হেরিকেনটা মুখের সামনে এনে বললেন, আগে আমি কেশব মাসি। আরে কেশব মাঝি যে, তা এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কি মনে করে? বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি তো ডাক্তারবাবু। আমার মা ভীষণ অসুস্থ, মায়ের বুকে প্রচণ্ড ব্যথা করছে গো। দয়া করে আমার সাথে চলুন ডাক্তারবাবু। কেশব মাঝির মুখে কথাটা শুনে আমি মনে মনে ভাবছি, এই ঝড় বৃষ্টির রাতে এত দূরের পথ যাব কিভাবে? আমায় চুপ থাকতে দেখে কেশব মাঝি বলল, ও ডাক্তারবাবু, আরে চুপ হয়ে গেলেন যে? মায়ের বুকের ব্যথাটা বেড়ে চলেছে, আপনি না গেলে মাকে আর বাঁচাতে পারবো না। দয়া করে চলুন ডাক্তারবাবু। কিন্তু এই রাতের বেলা ঝড় বৃষ্টির রাতে শ্মশানের পাশ দিয়ে তোমার বাড়ি যেতে হবে। লোকে বলা বলি করে ওই শ্মশান নাকি ভালো নয়, খুব ভয়ানক জায়গাটা। ভাবছি তোমার বাড়ি থেকে একা একা ফিরবো কিভাবে। ও, এই কথা। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি নিজে আপনাকে আপনার বাড়ি এসে পৌঁছে দেব।
কেশব মাঝির কথাই আমি আমার ঔষধের ব্যাগটা নিয়ে তার সাথে হাঁটতে লাগলাম। নিশিরাত, দূর থেকে বেশি আসছে শিয়ালের ডাক। হাঁটতে হাঁটতে যখন সেই শ্মশানের কাছে আসলাম তখন খেয়াল করলাম পেছনে কেউ নেই। এদিক সেদিক তাকালাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। আরে, কেশব মাঝি গেল কোথায়? আমার পেছনেই তো ছিল, কোথায় হাওয়া হয়ে গেল? চারদিকটা আর একটু চোখ বুলিয়ে নিলাম, না, কোথাও নেই সে। কেশব মাঝি, আরে ও কেশব মাঝি, কোথায় গেলে তুমি? কিন্তু কেশব মাঝির ডাকে কোনো সাড়া পেলাম না। এমন সময় আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা শুনে আমি এদিকে সেদিকে তাকালাম। হঠাৎ আমার চোখ যায় শ্মশানের দিকে। শ্মশানের দিকে চোখ যেতেই আমি দেখতে পেলাম ধুতি ও সাদা পোশাকে 2-3 জন লোক কি জানি করছে। মনে মনে ভাবলাম, আরে, এই ঝড় বৃষ্টিটাতে এই শ্মশানে এরা কারা? দেখি তো। এই বলে আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে গিয়ে দেখলাম 2-3 জন লোক মিলে একটা লাশকে চিতায় শুইয়ে দিয়ে উপরে কাঠ দিচ্ছে। মনে হচ্ছে কাউকে দাহ করা হবে। আমি আরো সামনে এগিয়ে গিয়ে বললাম, এই যে, কারা আপনারা? বলছি, ঝড় বৃষ্টির মধ্যে লাশকে দাহ করবেন কিভাবে? সকাল হলেই তো বৃষ্টি থেমে যেত, তখন তো খুব ভালোভাবেই দাহ সম্পন্ন করতে পারতেন। আমার কথা শুনে শ্মশানে থাকা একজন লোক মোটা গলায় বলে উঠলেন, না ডাক্তারবাবু, সকালে না, এখনই দাহ করতে হবে। খুব জোর খিদে পেয়েছে। আপনি কি আমাকে চেনেন? আপনি হলেন নাম করা ডাক্তার, আপনাকে কে না চেনে? তা না হয় বুঝলাম, কিন্তু লাশটা কার? আমি তো আশপাশে সবাইকে চিনি। আর কে ডাক্তারবাবু, চিনতে পারবেন? আসুন, সামনে আসুন, এক নজর লাশের মুখখানা দেখে যান। এই শ্মশানে থাকা একজন চিতায় শুয়ে রাখা লাশটার মুখ থেকে কাপড় সরালেন। কাপড় সরাতেই আমি চমকে উঠলাম। এ কি? আমি কি দেখছি? এ যে কেশব মাঝি! কেশব মাঝি এখানে? তাহলে একটু আগে আমার সামনে চেয়েছিল। এমন অবস্থায় হঠাৎ করে চিতায় শুয়ে থাকা কেশব মাঝি চোখ খুলে বসে পড়লেন আর ভাঙা গলায় বলে উঠল, আমি ছিলাম ডাক্তারবাবু। এই বলে আমার চোখের সামনে ভয়ানক এক রূপ ধারণ করে সে মুহূর্তেই পাল্টে যায় আশেপাশের পরিস্থিতি। পাশে থাকা 2জনও ভয়ানক রূপ নিয়ে ঘিরে ধরে আমাকে ভয়ানকভাবে হাসতে হাসতে বলে, আমাদের ডাক্তারবাবুকে ভুলিয়ে ভালিয়ে শ্মশানে নিয়ে এসেছি, এখন তাজা রক্ত খাবো। ডাক্তারবাবুর তাজা রক্ত। এদিকে এই অবস্থায় আমি কাঁপতে কাঁপতে বললাম, না না, সামনে আসবে না, আমায় যেতে দাও। কিন্তু সে ভয়ানক রূপে থাকা অবয়বগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে আমি প্রাণের ভয়ে সেখান থেকে চিৎকার দিয়ে দৌড়তে লাগলাম। পেছন থেকে সে অবয়বগুলো আমার পেছনে পেছনে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে কিছু একটার সাথে পা আটকে মাটিতে পড়ে গেলাম। সামনে ছাতা মাথায় কে একজন দাঁড়িয়ে আছে। আমি পড়ে যাওয়ায় তিনি বলে উঠলেন, আরে আরে ডাক্তারবাবু যে, ডাক্তারবাবু কোথা থেকে দৌড়ে আসলেন? কথাটা শুনে আমি সামনে তাকালাম, আর বোধহয় রক্ষে নেই। এই যে কেশব মাঝির ভূত আবার আবার সামনে এসে দাঁড়িয়েছে। ভেবে বললাম, কেশব মাঝি তুমি? না না, সামনে আসবে না, আমায় যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার মুখ থেকে এসব কথা শুনে কেশব মাঝি বলে উঠলেন, আগে ডাক্তারবাবু কি বলছেন কিছু বুঝতে পারছি না। আমাকে দেখে আপনি ভয় পাচ্ছেন কেন? সামনে আসবে না, আমায় যেতে দাও। এই বলে কেশব মাঝি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ঠিক তখনই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরল পরদিন সকালবেলা। জ্ঞান ফিরতে দেখলাম আমি আমার রুমে শুয়ে আছি। চারদিকে বসে আছে গ্রামের অনেক মানুষ। আমার জ্ঞান ফিরতেই কেশব মাঝি বলে উঠল, ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? রাতের বেলা কি হয়েছিল আপনার? আপনি আমাকে দেখে ভয়ে কাঁপতেছিলেন, আর আমাকে দেখে কিনা
শেষে অজ্ঞান হয়ে গেলেন? কেশব মাঝির কথাটা শুনে আমি বুঝতে পারলাম এটা আসলেই কেশব মাঝি। তাহলে কাল রাতে যে কেশব মাঝির রূপ নিয়ে এসেছিল সে আসলে খারাপ কোনো পিশাচ ছিল। ভাগ্য ভালো প্রাণী মারা পড়িনি, উপরওয়ালার দয়ায় বেঁচে ফিরেছি।